আমরা সিমপ্লেক্স মেথডের পোস্ট অপটিমালিটি অ্যানালাইসিস লাস্ট ক্লাসে দেখতেছি। তো এই প্যারার সময় লাস্ট ক্লাস শেষ হয়েছিল। The positive shadow price yi star for resource I means that total profit z can be increased by yi dash by purchasing or one unit of this resource at its regular price. এখানে যে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে এটা হচ্ছে রেগুলার প্রাইস, তারপরের লাইনেই আছে হচ্ছে প্রিমিয়াম প্রাইস। তো রেগুলার প্রাইস আর প্রিমিয়াম প্রাইসের ভিতরে ডিফারেন্সটা বা প্রথম লাইনটাকে এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে আমরা দেখতেছিলাম যে এই যে 37.5 আমাদের আগের জেটের ভ্যালু ছিল বা প্রফিট ম্যাক্সিমাইজড অবস্থায় ছিল 36, যখন আমার সেকেন্ড ইকুয়েশনটা 2x ছিল 12। যখন এই 2x 12 রিসোর্স 12টাকে আমরা 1 ইউনিট পরিমাণ মানে স্লাইটলি ইনক্রিজ করছিলাম, 12 থেকে 1 ইনক্রিজ করে 2x যখন 13 করছি, তখন আমার প্রফিট লেভেলে চেঞ্জ হয়েছে 37.5। যেহেতু প্রফিট লেভেল 37.5 চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল জেড হচ্ছে 37.5 মাইনাস 36 মানে হচ্ছে 3/2। এটাকে আমরা y2 স্টার বলতেছি। তার মানে এই লাইনের সাথে যদি মিলাই এভাবে বলি, শ্যাডো প্রাইস yi ড্যাশ মানে এই যে 3/2 y2 ড্যাশ, এটা মিনিং রিসোর্স i দ্যাট টোটাল প্রফিট z ক্যান বি ইনক্রিজড বাই yi ড্যাশ। এই যে টোটাল প্রফিট ইনক্রিজ করছে জেড আই ড্যাশ বা ডেল জেড মানে হচ্ছে 3/2 বাই পারচেজিং অর মোর ইউনিট অফ দিস রিসোর্স। এই যে 12 থেকে 13 এক মোর ইউনিট আমরা রিসোর্স পারচেজ করার ফলে রেগুলার প্রাইসে আমার প্রফিটটা 1.5 ইউনিট ইনক্রিজ করছে। তো 1.5 ইউনিট মানে হচ্ছে 1000 করে আমরা 1 ইউনিট ধরছিলাম, তাহলে $1500 পার উইক প্রফিট ইনক্রিজ করবে। এখন এই 1 ইউনিট রিসোর্স ইনক্রিজ করতে যায় রেগুলার প্রাইসে যদি ইনক্রিজ না করা যায়, মানে বেশি প্রাইসে যদি পারচেজ করতে হয়, প্রিমিয়াম প্রাইসে যদি পারচেজ করতে হয় মার্কেটে, সেক্ষেত্রে এটা আবার একটা ডিসিশনের ব্যাপার যে আমরা প্রিমিয়াম প্রাইসে পারচেজ করব নাকি আমরা রেগুলার যেভাবে ছিল রেগুলার প্রাইসে পাইলে কিনবো নালে কিনবো না। আচ্ছা, প্রিমিয়াম প্রাইস হচ্ছে ম্যাক্সিমাম প্রিমিয়াম এক্সেস ওভার দ্য রেগুলার প্রাইস দ্যাট ওর্থ পেইং। তার মানে $1500 যে আমার পার উইকলি প্রফিট থাকবে, সেই উইকলি প্রফিটটাকে আমার ক্যারি করার জন্য বা অ্যাভেল করার জন্য ম্যাক্সিমাম কি পরিমাণ প্রিমিয়াম বা বেশি প্রাইস দিয়ে পারচেজ করতে পারবো সেটা ডিসিশনের ব্যাপার। তো পোস্ট অপটিমালিটি অ্যানালাইসিসের মধ্যে সেনসিটিভিটি অ্যানালাইসিস, ওই অ্যানালাইসিসেরই মেইনলি একটা পার্ট আর কি। তো সেনসিটিভিটি অ্যানালাইসিসের মধ্যে আমরা এক একটা প্যারামিটারের সেনসিটিভিটি মেজার করি। তো প্যারামিটার 3 ধরনের হয়। একদম তোমাদের সিমপ্লেক্সের শুরুর দিকে দেখানো হয়েছিল 3 ধরনের প্যারামিটার। আমরা কোনো একটা ইকুয়েশনকে যদি স্বাভাবিকভাবে লিখি এরকম ছিল আর কি, ai xi less than equal bi summation ai xi less than equal bi, এটা একটা ছিল। আর একটা ছিল হচ্ছে summation of ci xi, এটা ছিল প্রফিট z equal to summation of ci xi। তাহলে এখানে এইটা একটা প্যারামিটার ci, আর একটা প্যারামিটার হচ্ছে ai, আর একটা প্যারামিটার হচ্ছে bi। বাকিগুলো তো ভেরিয়েবল। এখানে xi ভেরিয়েবল, xi ভেরিয়েবল, সব জায়গায় xi গুলো ভেরিয়েবল, মানে x1 x2 x3 অথবা xyz। কিন্তু বাকি যে কোএফিসিয়েন্ট যেগুলো প্যারামিটার, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনে কোএফিসিয়েন্ট থাকে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট গুলোতে লেফট হ্যান্ড সাইডে কোএফিসিয়েন্ট থাকে, আর একটা হচ্ছে রিসোর্সের কোএফিসিয়েন্ট থাকে।
তাহলে এই প্যারামিটার গুলোর মধ্যে কোন প্যারামিটারটা সেনসিটিভ প্যারামিটার, এটাকে অ্যানালাইসিস করা, সেটাকে আমরা বলি সেনসিটিভিটি অ্যানালাইসিস। তাহলে কোন প্যারামিটার গুলোকে আমরা সেনসিটিভ বলবো? যে প্যারামিটার গুলোকে চেঞ্জ করলে আমার অপটিমাম সলিউশনের কোনো চেঞ্জ হয় না, তাদেরকে আমরা সেনসিটিভ প্যারামিটার বলবো না। যে প্যারামিটার গুলোকে চেঞ্জ করলে অপটিমাম সলিউশনের মধ্যে কোনো চেঞ্জ হয় না, তাদেরকে আমরা সেনসিটিভ প্যারামিটার বলবো না। অন দ্য আদার হ্যান্ড, যে প্যারামিটার গুলো স্লাইটলি চেঞ্জ করলে বা 1 ইউনিট চেঞ্জ করলেই আমার, বা একটা নির্দিষ্ট রেঞ্জে চেঞ্জ করলে আমার অবজেক্টিভ ফাংশনের ফলে অপটিমাল সলিউশনটা চেঞ্জ হয়ে যায়, সেই প্যারামিটার গুলোকে আমরা বলবো সেনসিটিভ প্যারামিটার। The sensitive parameters are the parameters that need to be estimated with special care to minimize the risk of obtaining erroneous optimum solution. আমরা যদি সেনসিটিভ প্যারামিটার গুলো চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমার অপটিমাম সলিউশনটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে অপটিমাম সলিউশন যাতে চেঞ্জ না হয়, এই কারণে আমরা ওই সেনসিটিভ প্যারামিটার গুলোকে সেনসিটিভ ভাবে চেঞ্জ করতে হবে বা উইথ কেয়ারের সাথে চেঞ্জ করতে হবে। আমাদের উইন্ডো গ্লাস প্রবলেমের যে প্রবলেমটা ছিল, সেটা সেকেন্ড ইটারেশনের পরে এরকম টেবুলার ফর্মে আসছিল আর কি। ম্যাক্সিমাইজ প্রফিট ছিল 36, x1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 6, x3 এর ভ্যালু 2, এরপরে x4 আর x5 ছিল 0 0। শ্যাডো প্রাইস ছিল x3, মানে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে 0, প্ল্যান্ট 1 এর ক্ষেত্রে, প্ল্যান্ট 2 এর ক্ষেত্রে 3/2, প্ল্যান্ট 3 এর ক্ষেত্রে 1। এগুলো ছিল শ্যাডো প্রাইস। এখন if yi dash greater than 0, আমরা এটা বলছিলাম যদি yi dash টা 0 হয়, মানে নেগেটিভ অথবা যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতেছিলাম সেটা সেনসিটিভ প্যারামিটার না। তার মানে প্রথম ইকুয়েশনে যেহেতু এইটা 0, মানে 22.5 আসছিল, লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে z এর ভ্যালু 22.5 আসছিল, যেহেতু প্রফিট ইনক্রিজ করতেছে না, এই কারণে শ্যাডো প্রাইসটা 0। যদি এরকম হয় তাহলে এটা সেনসিটিভ প্যারামিটার না। যার শ্যাডো প্রাইস গ্রেটার দেন 0, তাদেরকে আমরা অপটিমাম সলিউশন বলতে পারি। কেন? কারণ হচ্ছে তাদেরকে আমরা সেনসিটিভ প্যারামিটার বলতে পারি, কারণ এই প্যারামিটার গুলোর 1 ইউনিট যদি ইনক্রিজ করা হয়, সেক্ষেত্রে অপটিমাম সলিউশনের চেঞ্জ হবে। যেমন 36 থেকে 37.5 হয়েছিল, আর এই 1 ইউনিট চেঞ্জের জন্য 36 থেকে 37 হয়েছিল। তাহলে ইন পার্টিকুলার, ইফ yi star greater than 0, then the optimum solution changes if bi is changed. যদি বিআই চেঞ্জ করা হয়, 12 থেকে 13 করা হয়, তাহলে 37.5 হয়েছিল। 18 থেকে 19 করলে 37 হয়েছিল। তাহলে বিআই যদি চেঞ্জ হয়, তাহলে অপটিমাম সলিউশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বিআই ইজ এ সেনসিটিভ প্যারামিটার। However, if yi star equal to 0 implies that the optimum solution is not sensitive, at least a small changes in bi. তার মানে এই যে 0 যেহেতু আছে এখানে শ্যাডো প্রাইস, তার মানে yi star হচ্ছে 0, ইমপ্লাইজ অপটিমাম সলিউশন চেঞ্জ হবে না। এটা তো সেনসিটিভ না যদি বিআই এর ক্ষেত্রে স্মল চেঞ্জ হয়। আরেকটা, তাহলে বিআই এর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, যার শ্যাডো প্রাইস গ্রেটার দ্যান 0, তাদেরকে আমরা সেনসিটিভ প্যারামিটার বলবো। এখন আমরা যদি অবজেক্টিভ ফাংশনের মানে সিআই এর সেনসিটিভিটিটার ক্ষেত্রে খেয়াল করি, আমরা এখানে আবার ফেরত আসবো যে এই বিআই যে রিসোর্স গুলা, এটা কি পরিমাণ আমরা চেঞ্জ করতে পারবো, সেখানে আবার ফেরত আসবো। এখন আমরা সিআই এর ব্যাপারটা দেখে আসি, যে অবজেক্টিভ ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলা থাকবে, সেটা কি পরিমাণ চেঞ্জ হতে পারে। আমরা যদি C1 আর C2 দুইটাকে একসাথে চেঞ্জ না করে এক একটা যদি ইন্ডিভিজুয়াল ভাবে চেঞ্জ করি, তাহলে অবজেক্টিভ ফাংশনের কি পরিমাণ চেঞ্জ হয়, বা আমি এই C1 এর রেঞ্জটাকে কি পরিমাণ চেঞ্জ করতে পারবো আমার অপটিমাম সলিউশনকে ঠিক রেখে। C1 and C2 value can be changed without changing the optimum point. তাহলে C1 আর C2 এর ভ্যালুটা, অপটিমাম পয়েন্ট ছিল কি, x1 আর x2 এর ভ্যালু ছিল, এই যে x1 আর x2 এর ভ্যালু ছিল 26 অপটিমাম পজিশন। তাহলে এই 26 অপটিমাম পয়েন্টকে গ্রাফিক্যাল ভাবে আমরা চেঞ্জ না করে আমরা C1 আর C2 এর ভ্যালু কি পরিমাণ চেঞ্জ করতে পারি। The practical meaning of this is the optimum point but decision variable doesn't change for a range of contribution of the activities of the products in the profit or cost function. তাহলে প্রফিট ফাংশন ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে বা কস্ট ফাংশন মিনিমাইজ করার ক্ষেত্রে এই C1 আর C2 এর ভ্যালু যে চেঞ্জ হচ্ছে, এটার মিনিং হচ্ছে এটা যে আমার অপটিমাম ফাংশন যদি অপটিমাম ভ্যালু যদি চেঞ্জ না হয়,
সেক্ষেত্রে আমার C1 আর C2 রেঞ্জটা কি পরিমাণ হইতে পারে। এটা যদি আমরা গ্রাফিক্যাল ভাবে দেখি, এই যে দেখো আমাদের এই লাইনটা ছিল হচ্ছে, এই লাইনটা ছিল x1 = 4, এই লাইনটা ছিল 2x2 = 6, এই যে এই লাইনটা, আর এই লাইনটা ছিল x1 = 4, এটা ছিল 2x2 = 6, সরি 12, আর এই লাইনটা ছিল এই যে এখান থেকে শুরু আর এখানে শেষ, এই লাইনটা ছিল 3x1 + 2x2 = হচ্ছে <= 18। আমরা অপটিমাম রিজন বা ফিজিবল রিজন পাইছিলাম, এই যে এই ভ্যালুগুলো, এইটুকুকে পাইছিলাম ফিজিবল রিজন। অপটিমাম পয়েন্ট পেয়েছিলাম 26, এই 26 এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 36। এখন এই 26 কে অপটিমাম পয়েন্ট রেখে ধরো এই যে যে লাইনটা আছে, এইখানের এই লাইনটা যদি কিছুটা ডানে বা বামে মুভ করে, মানে এটা যদি এইদিকে মুভ করে অথবা এইদিকে মুভ করে, তাও কিন্তু এই এই রিজিয়নটা যেহেতু ফিজিবল রিজন না, এটুকু যদি একটু নিচের দিকে নেমে আসে বা লেফট সাইডে মুভ করে, সেক্ষেত্রেও কিন্তু আমার অপটিমালিটি চেঞ্জ হয় না। একইভাবে যদি এদিকে রাইট সাইডের জায়গা আছে, তাহলে রাইট সাইডে যদি এদিকে মুভ করে, এইটা যদি এদিকে যায় আর এইটা যদি এই পাশে আসে নিচের অংশটা, সেক্ষেত্রে অপটিমাম সলিউশন যদি 26 থেকে চেঞ্জ না হয়, তাহলে আমরা C1 আর C2 একটা রেঞ্জ পেতে পারি। তাহলে এখানে দেখো C1 এর রেঞ্জটা বলছে 0 to 7.5। C1 এর রেঞ্জটা হচ্ছে এই গ্রাফিক্যাল ভাবে চেক করা যায় যে C1 এর ভ্যালুটা তো এখন 3x1 আছে, তার মানে C1 এর ভ্যালু 3, তাহলে মিনিমাম ভ্যালু এটা 0 হইতে পারে, ম্যাক্সিমাম হইতে পারবে 7.5, এর চেয়ে বেশি হইতে পারবে না। একইভাবে C2 এর ভ্যালুটা, এই যে পরের রিজিয়ন থেকে যদি দেখা যায়, C2 এর ভ্যালুটা মিনিমাম ছিল হচ্ছে 5 ছিল, তাহলে এর মিনিমাম ভ্যালু হইতে পারবে 2, আর ম্যাক্সিমাম আনলিমিটেড পর্যন্ত হইতে পারবে বা ইনফাইনাইট পর্যন্ত হইতে পারবে। তাহলে এই ভ্যালুগুলা কিভাবে আসে, এর ক্যালকুলেশনটা কয়েক ভাবে করা যায়। আমি তোমাদেরকে প্রথমে মানে গ্রাফিক্যাল ভাবে যেভাবে করা যায় এটা, আমি তোমাদেরকে একটা ভিডিওর লিংক দিয়ে দেবো আজকের ক্লাস লেকচারের সাথে, ওখান থেকে তোমরা গ্রাফিক্যাল ভাবে দেখতে পাবে। আমরা যদি অ্যালজেব্রিক ভাবে যদি দেখি যে চেঞ্জটা কিভাবে হচ্ছে, এটুকু একটু খাতায়ও লিখে রাখতে পারো যেহেতু এটা স্লাইডের মধ্যে নাই। আমরা যদি এরকম বলি যে জেড এর ইকুয়েশন প্রথমে ছিল 3x1 + 5x2, আমি C1 বা 3 টাকে কি পরিমাণ চেঞ্জ করতে পারবো, এই কারণে আমরা ধরে নিচ্ছি x1 + 5x2। তাহলে এই a এর রেঞ্জটা আমরা বের করব যে এটা বা C1 টা কি পরিমাণ হইতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y = y না, তাহলে x2 = কি বলা যায়, এই টার্মটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে -ax1 + z, তাহলে -a/5x1 প্লাস হচ্ছে z/5। এটাকে আমরা বলতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা x2 এর ভ্যালুটা এভাবে নিয়ে আসতে পারি, z = x1 + 5x2, তাহলে x2 = -a/5x1 + z/5। এখন দেখো যে আমাদের 3x1, আমাদের যে এই লাইন যেটা ছিল যে 3x1 + 2x2 <= 18, তার মানে এরকম ছিল। এখান থেকে যদি আমরা x2 এর ভ্যালুটা বের করি, তাহলে x2 এটা হবে
মাইনাস 3x অন রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, তাহলে -3/2 x অন প্লাস 18/2 মানে হচ্ছে 9। এখন দেখো এই ইকুয়েশন এখান থেকে আর এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি, আমরা কি দেখতে পাই? একটা হচ্ছে যে দেখো এখানের এই x2 এর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে a/5 এর -a/5, এই যে x1 এর কোএফিসিয়েন্ট, আর এখানে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3/2। তাহলে এখান থেকে আমরা এভাবে বলতে পারি যে আচ্ছা, আর একটা আমার ইকুয়েশন কি ছিল, আমরা x2 এর যে ইকুয়েশন আছে, তাহলে x2 এর যে ইকুয়েশন আছে সেখান থেকে আমরা বলতে পারি যে x1 ইকুয়াল টু হচ্ছে 4, এই ইকুয়েশন আছে, এখান থেকে আমরা বলতে পারি x2 এর ভ্যালু হচ্ছে এখানে 0। x2 এর ক্ষেত্রে x2 এর ভ্যালুটা হচ্ছে 0, x2 হচ্ছে 0। তাহলে x1 4 থেকে আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি x2 ইকুয়াল টু যেহেতু 0, তার মানে x1 এর কোএফিসিয়েন্ট আলটিমেটলি 0। তাহলে এখান থেকে যদি আমরা রেঞ্জটা আসি, তাহলে -a/5, এখান থেকে এই ইকুয়েশন থেকে হচ্ছে 0, আর এই ইকুয়েশন থেকে হচ্ছে -3/2। আমরা যদি কোএফিসিয়েন্ট গুলা বা স্লোপ গুলাকে ইকুয়াল করি, এখন এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আর জিরোর সাথে মাইনাস গুণ করলে তো আলটিমেটলি জিরোই থাকে। এখন এর এর নিচে 5 আছে, এখন যদি আমরা 5 দ্বারা 3 মানে সবগুলা সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই পাশে আসবে 15/2 a, আর 0 ইন্টু 5 মানে হচ্ছে 0। তাহলে এর ভ্যালুটা মিনিমাম 0-র চেয়ে বড় হবে, আর 15/2 এর চেয়ে ছোট হবে। তাহলে 15/2, চেঞ্জ হয়ে যাবে না স্যার চিহ্নগুলো? হ্যাঁ আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করতেছি, হ্যাঁ চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে 7.5-এর চাইতে কম, আর হচ্ছে 0-র চাইতে বেশি, এরকম হচ্ছে। এর ভ্যালুটা আমরা এখানেও দেখতে পাচ্ছিলাম, এই যে দেখো 0 থেকে 7.5 এই রেঞ্জের মধ্যে হবে। এখন যদি আমরা সেকেন্ড C2 এর ভ্যালুটা যদি দেখি একদম সিমিলার ভাবে, তাহলে z ইকুয়াল টু এভাবে বলতে পারি যে 3x1 প্লাস হচ্ছে ax2। এখন দেখো যে ইকুয়েশনে 2x2 ইকুয়াল টু হচ্ছে 12, একটা ইকুয়েশন হচ্ছে 2x2 ইকুয়াল টু 12, এখান থেকে আমরা যদি এরকম বলতে পারি, এখানে আছে 0x1 প্লাস 12, তাহলে x2 ইকুয়াল টু হচ্ছে 0x1 প্লাস 6। এখানে এই x1 এর এই ইকুয়েশন থেকে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, যে আগের যেটা ছিল এখানে, আর x1 ইকুয়াল টু 4 যেটা, এখান থেকে আমরা বলতে পারি x2 এর যদি আমরা কোএফিসিয়েন্ট বের করি, x1 ইকুয়াল টু ছিল 4, তাহলে আচ্ছা x1 ইকুয়াল টু 4 যেটা, এই যে এই লাইনটা, এই লাইনের স্লোপ কি বলতো? এই যে x1 ইকুয়াল টু 4, এই লাইনের স্লোপ কি হবে? tan 90 ডিগ্রি, ইনফাইনাইট। ইনফাইনাইট হবে। তাহলে x1 ইকুয়াল টু 4, এইটার স্লোপ হচ্ছে ইনফাইনাইট। আর 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 18, এখান থেকে যদি আসি 3x1 প্লাস
2x2 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে যদি আমরা x2 এর কোএফিসিয়েন্ট হিসেবে যাই, তাহলে x1 সমান হবে -2/3 x2 প্লাস হচ্ছে 6। x1 ইকুয়াল টু 2x2 কে রাইট হ্যান্ড সাইডে নিচ্ছি, তাহলে -2x2 ডিভাইডেড বাই 3 প্লাস 18/3 মানে হচ্ছে 6। আর অবজেক্টিভ ফাংশনে যদি x1 কে যাই তাহলে হবে -a/3 x2 প্লাস হচ্ছে z/3। এখন যদি আমরা স্লোপ গুলাকে যদি একইভাবে ম্যাচ করি, তাহলে দেখো -a/3 আর আরেকটা থাকবে হচ্ছে -2/3 আর একটা থাকতেছে হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2/3 চাইতে a/3 বড় হবে। তাহলে এটাকে যদি উল্টায় দেই, তাহলে মাইনাস কেটে গেলে এরকম হবে আর কি, মানে 2 এর চাইতে এই 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে a 2 এর চাইতে বড় হবে আর ইনফাইনাইটের চাইতে ছোট হবে আর কি। তাহলে C1 আর C2 আমরা রেঞ্জটা বুঝতে পারতেছি। একটা হচ্ছে যে মিনিমাম ভ্যালু 2 আর ম্যাক্সিমাম ইনফাইনাইট হতে পারে, কারণ স্লোপটা ইনফাইনাইট। আর আগেরটা থেকে বুঝলাম যে 0 হবে মিনিমাম আর ম্যাক্সিমাম হতে পারে 7.5। আচ্ছা, এটাকে যদি আমরা একটু এক্সেল এ দেখে আসি। এক্সেল এ তোমরা যেটা করছিলা, এক্সেল সলভার দিয়ে যখন সলভ করছিলাম, একটু খেয়াল করো, এই যে প্রবলেমকে আমরা এইভাবে ডিফাইন করছিলাম, ডিফাইন করার পরে 3টা রেজাল্ট আসছিল, অ্যান্সার রিপোর্ট, সেনসিটিভিটি রিপোর্ট। এই সেনসিটিভিটি রিপোর্টের মধ্যে এই যে দেখো, অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট ছিল 3x1 আর 5x2 এরকম। এখন অ্যালাউয়েবল ইনক্রিজ বলা আছে, এই যে 3 এর সাথে অ্যালাউয়েবল ইনক্রিজ হচ্ছে 4.5, অ্যালাউয়েবল ডিক্রিজ হচ্ছে 3। অবজেক্টিভ কোএফিসিয়েন্ট 5 এর অ্যালাউয়েবল ইনক্রিজ হচ্ছে 10 টু দি মানে e টু দি পাওয়ার +30, মানে ইনফাইনাইট। ম্যাক্সিমাম ভ্যালু এক্সেল এইটা ক্যালকুলেট করে, তো এই কারণে এটা হচ্ছে ইনফাইনাইট। আর অ্যালাউয়েবল ডিক্রিজ হচ্ছে 3। তাহলে এখন যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বের করি, তাহলে এইটা 3 থেকে ডিক্রিজ হতে পারে 3, তাহলে 3 থেকে 3 মাইনাস করলে 0, আর ইনক্রিজ হতে পারে 4.5, তাহলে 3 এর সাথে 4.5 অ্যাড করলে 7.5। একইভাবে 5 থেকে অ্যালাউয়েবল ডিক্রিজ 3, তাহলে 5 থেকে 3 গেলে হচ্ছে 2, আর এটা যদি ইনফাইনাইট, তাহলে 5 এর সাথে ইনফাইনাইট অ্যাড করলে ইনফাইনাইট। তাহলে আমরা C1 এর কোএফিসিয়েন্ট গুলো বুঝতে পারলাম। এখন দেখো, ওই যে বি এর যে কোএফিসিয়েন্ট গুলা, B1 B2 B3 যে কোএফিসিয়েন্ট গুলো ছিল BI, তাহলে রাইট হ্যান্ড সাইড একটা ছিল x1 = 4, 2x2 = 12, আর একটা ছিল 3x1 + 2x2 = 18। এখন এইটাকে আমরা কি পরিমাণ চেঞ্জ করতে পারি? এটার ক্ষেত্রে সেনসিটিভ অ্যানালিসিস আসছে যে আমরা অ্যালাউয়েবল ইনক্রিজ এখানে ইনফাইনাইট আর ডিক্রিজ হচ্ছে 2, তাহলে মিনিমাম ভ্যালু 4 থেকে 2 গেলে হচ্ছে 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। 12 থেকে অ্যালাউয়েবল ইনক্রিজ 6, ডিক্রিজ 6, তাহলে 12 থেকে 6 গেলে 6, 12 সাথে 6 যোগ করলে 18, 18 সাথে 6 যোগ করলে 24, 18 থেকে 6 গেলে 12। তাহলে আমরা এই রেঞ্জ গুলো পাচ্ছি। এখন আমরা, তার মানে বোঝা গেল যে বিআই এর ভ্যালুটা কি পরিমাণ চেঞ্জ হতে পারে। আমরা এখন যদি বিআই এর ক্যালকুলেশনটা দেখি, আমরা কি পরিমাণ চেঞ্জ করতে পারবো, এটা তো এক্সেলে বুঝতে পারলাম, বা এক্সেলে সরাসরি চলে আসে।
আচ্ছা, আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল ধরো x1 equal to 4, x1 equal to 4 এরকম ছিল। তো আমি এই লিমিটটা আমরা সাপোজ ধরে নিচ্ছি h পরিমাণে আমরা চেঞ্জ করতে পারি, h পরিমাণে এই লিমিটটা বা রিসোর্স লিমিটটাকে ইনক্রিজ করা যাবে। আমার আরেকটা ইকুয়েশন ছিল তাহলে 3x1 ইকুয়াল টু হচ্ছে -2x2, মানে থার্ড যে ইকুয়েশনটা, প্লাস হচ্ছে 18। এখান থেকে আমরা x1 ইকুয়াল টু বলতে পারি -2/3x2 প্লাস 18/3 মানে হচ্ছে 6। এখন দেখো এই 4 প্লাস x1 আর এখানেও লেফট হ্যান্ড সাইডে দুইটারই x1 আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে 4 প্লাস h আর এই পাশে হচ্ছে ইকুয়াল টু -2/3x2 প্লাস 6। তাহলে এখান থেকে আমরা যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে 12 প্লাস 3h ইকুয়াল টু হচ্ছে -2x2 প্লাস হচ্ছে 3 ইন্টু 6 তাহলে 18। এখন x2 টাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করি তাহলে x2 সমান সমান হবে -3/2h, 6 ছিল, 6 থেকে 2 ভাগ করলে হচ্ছে 3, -3/2h প্লাস 3। এখন দেখো আমাদের নন নেগেটিভিটি কনস্ট্যান্ট আমরা জানতাম x2 লেস দ্যান ইকুয়াল 0, x1 বা x2 লেস দ্যান ইকুয়াল 0। তাহলে নন নেগেটিভ কনস্ট্যান্ট x2 লেস দ্যান ইকুয়াল 0, এখান থেকে আমরা h এর ভ্যালুটা যদি বের করি তাহলে x2 টা 0 এর চাইতে, তার মানে -3/2h প্লাস 3 এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে -3/2h গ্রেটার দ্যান ইকুয়াল -3, তাহলে h হবে কি হচ্ছে লেস দ্যান ইকুয়াল 2। তার মানে দেখো h এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল 2 মানে হচ্ছে আমরা h টাকে আমরা 2, মিনিমাম 2 হচ্ছে, মানে ম্যাক্সিমাম 2 হচ্ছে আমরা কমাইতে পারবো। তাহলে h এর ভ্যালুটা 2 পর্যন্ত কমাইতে পারতেছি। আর এইটা যেহেতু নন বাইন্ডিং কনস্ট্রেন্ট, আমরা জানি যে আলটিমেটলি দেখো ওই x1 এর অপটিমাম সলিউশন কি আসতেছে 2, 6, এবং আমরা এখানে জানতাম যেহেতু 2 ইউজ হচ্ছে, তার মানে x1 ইকুয়াল টু 4, এখান থেকে 4 ইউজ না হয়ে 2 ইউনিট ইউজ হচ্ছে। তো x1 এর এই যে bi এর ভ্যালুটা বা এই 4 এর ভ্যালুটা আমি যে পরিমাণে ইনক্রিজ করি না কেন, ইনফাইনাইট পর্যন্ত ইনক্রিজ যদি করিও, এরপর আমার কিন্তু 2 ইউনিট ইউজ হবে অপটিমাম সলিউশনের জন্য। বাকি দুইটা ইকুয়েশনের কারণে এইটা ম্যাক্সিমাম 2 ইউনিট ইউজ হবে। এই কারণে তাহলে এর আপার লিমিট হচ্ছে ইনফাইনাইট, আর এখানে থাকতেছে হচ্ছে h, আর এই পাশে থাকতেছে হচ্ছে 4 থেকে 2 গেলে 2। তার মানে এই যে এই বি এর যে ভ্যালুটা, মানে b1 এর যে ভ্যালুটা যদি বলি, তাহলে 4 থেকে এই 2 যদি মাইনাস করি তাহলে পাওয়া যাবে 2। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত আমরা ইনক্রিজ করলেও অপটিমাম সলিউশন চেঞ্জ হবে না। সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড যে ইকুয়েশন যেটা ছিল, সেকেন্ড ইকুয়েশনটা ছিল 2x2 ইকুয়াল টু ছিল 12। তাহলে 2x2 ইকুয়াল টু আমরা 12, সাপোজ এইটা ইনক্রিজটাকে আমরা কে ধরে নিচ্ছি, কি পরিমাণ ইনক্রিজ করতে পারি 2x2 প্লাস কে। তাহলে এখান থেকে আমরা x2 সমান বলতে পারি 6 প্লাস হচ্ছে k/2। এখন থার্ড ইকুয়েশন থেকে যদি আমরা আসি, 3x1 প্লাস 2x2 ছিল, তাহলে 2x2 ইকুয়াল টু হচ্ছে
মাইনাস 3x1 প্লাস ছিল 18। তাহলে x2 ইকুয়াল টু হবে মাইনাস 3/2 x1 প্লাস 9। তাহলে এখন এই লেফট হ্যান্ড সাইড দুইটাই x2 আছে। এখন যদি আমরা ইকুয়েশনটা করি 6 প্লাস k2, এটাকে যদি সলভ করা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে x1 এর ভ্যালুটা পাওয়া যাবে x1 ইকুয়াল টু হবে 2 মাইনাস h/3। h না তো k ধরছি আর কি, k/3, 2 মাইনাস k/3। এখন আমরা জানি যেহেতু x1 টা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট, তাহলে দেখো x1 এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না। তাহলে 2 মাইনাস h/3 এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে h/3 লেস দ্যান ইকুয়াল টু h হবে লেস দ্যান ইকুয়াল 6। এটা দেখো যেহেতু এই সেকেন্ড ইকুয়েশনটা আমাদের বাইন্ডিং কনস্ট্যান্ট ছিল, তার মানে এই 6 থাকার কারণে যেহেতু বাইন্ডিং কনস্ট্যান্ট, তাহলে লোয়ার লিমিট আমরা 6 কমাইতে পারবো, মানে কে আর কি, এটা সবগুলো কে। তাহলে আমরা কে 6 কমাইতে পারবো, 6 বাড়াইতে পারবো। তাহলে 12 থেকে যদি আমি 6 কমাই তাহলে হবে 6, আর 12 থেকে যদি 6 বাড়াই তাহলে হবে 18, যেটা আমার এক্সেলও ছিল যে এই ভ্যালুটা হচ্ছে অ্যালাউয়েবল ইনক্রিজ আর ডিক্রিজটা ছিল 6, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 6, আপার লিমিট হচ্ছে 18। থার্ড ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা চাই, থার্ড ইকুয়েশনটা ছিল 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু ছিল 18। আমরা কতটুকু ইনক্রিজ করতে পারবো, ধরে নিই এটা m পরিমাণ ইনক্রিজ করতে পারবো। তাহলে 3x1 ইকুয়াল টু হচ্ছে 18 প্লাস m মাইনাস 2x2। তাহলে এখান থেকে আমরা যদি 3 দ্বারা ভাগ করে দিই, আচ্ছা এই সেকেন্ড ইকুয়েশন থেকে এই যে 3x1 18 প্লাস m, আর সেকেন্ড ইকুয়েশন ছিল 2x2 মানে হচ্ছে 12, তাহলে মাইনাস 12 লিখলাম। তাহলে x1 হবে হচ্ছে 18 মাইনাস 12 মানে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 প্লাস হচ্ছে m/3। এখন আমরা এখান থেকে জানি যে x1 এর কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। x1 এর কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, তো সেভাবে যদি বলি তাহলে m/3 প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর এখানে যেহেতু 2x2 এর ভ্যালুটা বসাই দিছি, এভাবেও যাওয়া যায়, আর আরেকটা ভাবে যাওয়া যায়। ধরো x1 ইকুয়াল টু হচ্ছে আমরা 4 জানি, তাহলে 4 যদি বসাই দিই, 2 প্লাস m/3 ইকুয়াল টু হচ্ছে 4। তো m এর ভ্যালুটা এখানে আসবে 6। তাহলে 6 মানে হচ্ছে 6 আপার লিমিট 6 ইনক্রিজ করা যাবে, 18 থেকে 6 ইনক্রিজ করলে হবে 24, 6 ডিক্রিজ করলে হবে 12। আর যদি এখানে এইভাবে বলি m হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে -2, তাহলে m গ্রেটার দ্যান ইকুয়াল হবে -6। তার মানে -6 কমানো বাড়ানো
এই গ্রেটার দ্যান ইকুয়াল সাইন মানে একইভাবে গ্রেটার দ্যান ইকুয়াল -6 আর লেস দ্যান ইকুয়াল 6 একই কথা। তার মানে এটাকে আমরা চাইলে 6 পরিমাণ বাড়াইতে পারি, কমাইতে পারি। মানে এই রেঞ্জ দ্বারা আমরা কি পরিমাণ কোএফিসিয়েন্টটাকে ইনক্রিজ করা যাবে সেই ভ্যালুটাকে বোঝা যাইতেছে। যে যদি আমার বাইন্ডিং কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে যে রেঞ্জটা আসবে ওই রেঞ্জেরই ওই রেঞ্জের সমপরিমাণ উপরে যাইতে পারবে, সমপরিমাণ নিচে যাইতে পারবে। আর যদি বাইন্ডিং কনস্ট্যান্ট না হয় তাহলে মিনিমাম একটা ভ্যালু পাওয়া যাবে আর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ইনফাইনাইট। তাহলে আরেক ধরনের কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে এআই, যেটা typically greater attention is given to performing the sensitivity analysis on the BI and হচ্ছে CJ। BI এর ক্ষেত্রে যে চেঞ্জটা হবে আর হচ্ছে যে অবজেক্টিভ ফাংশনের CJ এর প্যারামিটার, এই চেঞ্জের ক্ষেত্রে ইম্পর্টেন্স বেশি দেওয়া হয় দেন দ্য প্যারামিটার AIJ on real problem with hundreds or thousands of constant। এখানে তো আমরা মাত্র তিনটা কনস্ট্যান্ট। তো যখন কনস্ট্যান্ট অনেক বেশি থাকে, ভেরিয়েবল অনেক বেশি থাকে, effect of changing AIJ value is very negligible বা usually negligible। মানে একটা AIJ চেঞ্জ হওয়ার ফলে খুব বেশি চেঞ্জ হয় না, কারণ অনেকগুলা কনস্ট্যান্ট থাকে। But changing on BI or CJ value can be a real impact। BI আর CJ এর ভ্যালু চেঞ্জ করার ফলে দেখা যায় যে অপটিমাম সলিউশন চেঞ্জ হয়ে যাচ্ছে বা প্রফিট অনেক পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। Furthermore, in many cases, AIJ values are determined by the technology being used, that AIJ values are sometimes called technological coefficient। আমরা বাকি কোএফিসিয়েন্ট গুলোকে বলছিলাম যে একটাকে বলছিলাম হচ্ছে স্কার্স রিসোর্স, আর একটাকে বলছিলাম ফ্রি রিসোর্স, আর AIJ এর ভ্যালুগুলোকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল কোএফিসিয়েন্ট। So there may be relatively little or no uncertainty about the final values। মানে AIJ এর ভ্যালুটা আলটিমেটলি কি হবে বা কোন টেকনোলজি ইউজ করে এটা করা হবে, এটা আলটিমেটলি ফাইনাল কোনো অপটিমাম পজিশনে যাওয়া যায় না। এই কারণে মেইনলি BI আর CJ এই ভ্যালুগুলোকে আমরা সেনসিটিভিটি অ্যানালিসিস সময় চেক করি।